রঘু ডাকাত। বাংলার ইতিহাসে রঘু ডাকাতের মতো বিখ্যাত ডাকাত মনে হয় আর দুটো নেই। কিন্তু এই রঘু ডাকাতকে নিয়ে যত গল্প শোনা যায়, ইতিহাস কিন্তু ঠিক ততটা শোনা যায় না। কে ছিলেন এই রঘু ডাকাত? কোন কোন এলাকায় ছিল তার ডাকাতির জায়গা? কেন তাকে গরিব মানুষরা ভগবানের চোখে দেখত? আজকের ভিডিওতে আসুন জেনে নিই বাংলার ইতিহাসের এই বর্ণময় চরিত্র রঘু ডাকাতের নানা অজানা কথা। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ষোড়শ শতাব্দী থেকেই বাংলার গ্রামেগঞ্জে উৎপাত বাড়তে থাকে লেঠেল, ঠ্যাঙাড়ে, ঠগি এরকম নানা ডাকাত গোষ্ঠীর। মূলত দারিদ্র থেকেই বাধ্য হয়ে গ্রাম বাংলার মানুষ বেছে নিয়েছিলেন এই পেশা। মূলত ব্রিটিশ নীলকর সাহেবদের অত্যাচারের কারণেই এই বিকল্প পেশা বেছে নিয়েছিলেন গ্রামবাসীরা। তাদের মধ্যেই বিখ্যাত ছিলেন এই রঘু ডাকাত। অধিকাংশ গবেষকদের তথ্য মতে রঘু ডাকাত জন্মেছিলেন প্রায় 200 বছর আগে, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর কোনো এক সময়। তার ভালো নাম ছিল রঘু ঘোষ। সে সময় বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে চলছিল কোম্পানির শাসন। বাংলার ধানি ফসলি জমিতে তখন ইংরেজদের নীল চাষের জুলুম চলছে। প্রথমে 5 কাঠা, তারপরে 10 কাঠা, এভাবেই দিন দিন নীল চাষের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছিল বাংলার কৃষকদের উপর। যারা কোম্পানির নির্ধারিত জমিতে নীল চাষে আপত্তি জানাতো, তাদের পেয়াদা দিয়ে তুলে নিয়ে এসে চলত অকথ্য অত্যাচার। নীলকর আর তাদের পেয়াদাদের অত্যাচারে নাভিশ্বাস উঠে যাচ্ছিল সাধারণ বাঙালি কৃষকদের। রঘু ঘোষের বাবা ছিলেন এমনই একজন সাধারণ কৃষক। নীল চাষে অস্বীকৃতি জানানোয় নীলকরের পেয়াদা এক রাতে তাকে তুলে নিয়ে যায়। পেয়াদার মারধরে অসহায়ভাবে মারা যান রঘুর বাবা। আর ঠিক এই ঘটনাটা এক বিরাট পরিবর্তন আনে রঘুর জীবনে। বাবার মৃত্যুর বদলা নিতে মরিয়া হয়ে ওঠেন রঘু ঘোষ। লাঠি খেলায় তার ছিল অসামান্য দক্ষতা। সেই খেলার লাঠি তার কাছে হয়ে ওঠে নীলকর বধের অস্ত্র। সেই অস্ত্র তিনি তুলে নেন নিজের হাতে। সেই সাথে অত্যাচারিত আরও অনেক মানুষদের সংগঠিত করেন। রঘু আর তার ভাই বিধু এই দুজন মিলে গড়ে তোলেন এক লাঠিয়াল বাহিনী। নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই বাহিনী। দলবল নিয়ে নীলকুঠিগুলোতে লুটপাট চালানো শুরু করেন রঘু আর বিধু। এরপর জ্বালিয়ে দেন নীলকরদের আস্তানা। ধীরে ধীরে এলাকার অত্যাচারী জমিদার আর সামন্তদের বাড়িঘর লুট করা শুরু করেন। যারাই সাধারণ মানুষের সম্পদ কুক্ষিগত করে তাদের বাড়িতেই হানা দেয় রঘু ঘোষের দল। লুটপাটের পর লুটের জিনিসপত্র ভাগ করে দেন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে। ফলে সাধারণ মানুষের কাছে রঘু ঘোষ ছিলেন একই সাথে প্রতিবাদ আর ন্যায় বিচারের প্রতীক। তবে জমিদার আর নীলকরদের কাছে তিনি ছিলেন লুটতরাজকারী এক ডাকাত। পিতার মৃত্যুর সেই ঘটনাই একজন সাধারণ কৃষক পরিবারের ছেলে থেকে রঘু ঘোষকে করে তোলে রঘু ডাকাত। রঘু ডাকাতের বাড়ি ঠিক কোথায় ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর সেভাবে পাওয়া না গেলেও অনেকগুলো মত প্রচারিত আছে। প্রকৃতপক্ষে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় হুগলি, বর্ধমান, নদিয়া, বারাসাত, 24 পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, এমনকি খোদ কলকাতাতেও অসংখ্য ডাকাতের উপদ্রব ছিল। সাধারণ মানুষ তো বটেই, জমিদাররাও এইসব ডাকাতের ভয়ে তটস্থ থাকতেন। ফলে ইংরেজরা ডাকাত সমস্যার একটা সমাধানের পথ খোঁজেন। প্রতিটা থানায় খোলা হয় ডাকাত ধরার জন্য আলাদা দফতর। থানায় থানায় রেড অ্যালার্ট জারি হয় সব ডাকাতকে জেলে পোড়ার জন্য। ফলে ডাকাতদের মাঝে মধ্যেই গা ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ত। আজ হুগলি তো কাল মুর্শিদাবাদ, পরশু নদিয়া, তার পরের দিন আবার বর্ধমান। এইভাবেই কাটত ইংরেজদের রোষানলে পড়া ডাকাতদের জীবন। তাই তাদের স্থায়ী নিবাস নির্ধারণ করা ছিল দুষ্কর। ফলে রঘু ডাকাতের নিবাস নির্ধারণে একটু তো বেগ পেতে হয়ই।
তবে হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া এই 3 অঞ্চলেই সবচেয়ে বেশি দেখা গেছে রঘু ডাকাতের কীর্তি। কিন্তু অনেক গবেষকের দাবি বাইরের নয়, একেবারে পুরোদস্তুর কলকাতারই মানুষ ছিলেন রঘু। পরবর্তীতে বিভিন্ন সাহিত্য উপন্যাসেও অবশ্য এসেছে সেই কথার উল্লেখ। তার মধ্যে অন্যতম বই বলা যেতে পারে বাংলার ডাকাত। রঘু ঘোষ কলকাতার মানুষ না বাইরের, সেই বিতর্ক পাশে সরিয়ে রেখে কিছু দূর এগোলে দেখতে পাওয়া যায় রঘু ডাকাতের নিজের হাতে প্রতিষ্ঠা করা এক গ্রামের কথা। ইংরেজরা তখন রঘু ডাকাতের পেছনে মরিয়া হয়ে পড়ে আছে, কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না তার। এদিকে রঘু ডাকাতও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের চোখ এড়িয়ে। হুগলি জেলার পান্ডুয়া যে জায়গা, সেই পান্ডুয়া তখন বন্ডগ্রাম। সেই পান্ডুয়া গ্রামে প্রথমে রঘু আশ্রয় নেন। এরপর লোকালয় অনিরাপদ হয়ে উঠলে আশ্রয় নেন পান্ডুয়ার পাশেই দেবীপুরের ঘন জঙ্গলে। রঘু আর বিধু 2 ভাই মিলে যখন গা ঢাকা দেন দেবীপুরের জঙ্গলে, তখন অদ্ভুত এক বাসনা জাগে রঘুর মনে। তিনি এই জঙ্গলে একটা গ্রাম স্থাপনের সিদ্ধান্ত নেন। রাতের আধারেই তিনি একে একে ঘোষাল, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, ভট্টাচার্য এই 5 ঘর ব্রাহ্মণ গ্রামে আনেন। এদের দ্বারা প্রতিষ্ঠিত হয় রঘু ডাকাতের গ্রাম। রাতের অন্ধকারে রাতারাতিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বলে এই গ্রামের নাম হয় নিশিনগর। পরবর্তীকালে এই গ্রামের নাম পাল্টে হয়ে যায় নিশিরাগড়। এখনও আপনারা মানচিত্র দেখলে খেয়াল করবেন পান্ডুয়ার পাশে দেবীপুর আর তার পাশেই রয়েছে নিশিরাগড় গ্রাম। এইভাবেই ঘন জঙ্গলের মধ্যে রঘু ডাকাত গড়ে তোলেন একটা আস্ত গ্রাম। আরও একটা ঘটনা জানা যায় রঘুর ব্যাপারে। রঘু ডাকাতের প্রায় সব গল্পেই মা কালীর এক বিশেষ অস্তিত্ব লক্ষ্য করা যায়, কারণ রঘু ডাকাত নিজেই ছিলেন মা কালীর ভক্ত। কথিত আছে একদিন তিনি পুকুরঘাট ধরে হাঁটছিলেন, হঠাৎ তার পায়ে ঠেকে 2টো পাথরের মূর্তি। একটা ছিল মহাদেবের, আর একটা মূর্তি তিনি চিনতে পারেননি, তবে নিশ্চিতভাবে সেটা ছিল কোনো একটা দেবী মূর্তি। সেই রাতেই রঘু ডাকাত স্বপ্ন দেখেন কালীর দেবী মূর্তি তাকে আদেশ করছেন প্রাণ প্রতিষ্ঠার জন্য। কাল বিলম্ব না করে সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন রঘু ঘোষ। এরপর থেকেই ভক্ত হয়ে যান কালীর। জানা যায় অমীয় শক্তির দেবী কালীর পুজো করতেন তিনি নিয়মিত। পুজোর ভোগ হিসাবে থাকতো ল্যাটা মাছ পোড়া। সেই মহাভোগ খেয়েই ডাকাতির জন্য বেরোতেন রঘু ডাকাত। পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই এখনও কালী পুজোর ভোগ হিসাবে ল্যাটা মাছ পোড়া খাওয়ানো হয়। দিনকে দিন বাড়তে থাকে রঘু ডাকাতের শক্তি। তিনি রীতিমতো ছেলে খেলা শুরু করেন অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে। একসময় ডাকাতির আগে তিনি জমিদারদের রীতিমতো চিঠি দিতেন যে সেদিন তার বাড়ি লুট হতে চলেছে। ভাবুন একবার, রীতিমতো বলে কয়ে ডাকাতি আর কি। রঘু ডাকাতের এই দুঃসাহসীর পিছনেও ছিল মা কালীর অবদান। রঘু ডাকাত বিশ্বাস করতেন পুজো দিয়ে ডাকাতি করতে গেলে কোনোদিন ধরা পড়বেন না তিনি। তবে এক্ষেত্রে তার ভাগ্যকে বেশ সুপ্রসন্নই বলতে হয়। সত্যি সত্যি কখনোই পুলিশের হাতে ধরা পড়েননি রঘু ডাকাত। বাংলার বিভিন্ন জায়গায় এখনও রয়েছে রঘু ডাকাতের প্রতিষ্ঠিত কালী মন্দির। সিঙ্গুর, ত্রিবেণী, কাঁচরাপাড়া, কলকাতা এই সব জায়গায় এখনও ধুমধাম করে পুজো হয় রঘুর প্রতিষ্ঠিত কালী মন্দিরে। যেটা বলছিলাম, কালীর আশীর্বাদে রঘু কিন্তু কোনোদিনই পুলিশে ধরা পড়েননি। পুলিশ নিয়েও একটা মজার কাহিনী প্রচলিত আছে রঘু ডাকাতের জীবন কেন্দ্র করে। তার উপদ্রব তখন তুঙ্গে। নৈহাটি থানার বড়বাবু তখন দুর্গাচরণ চক্রবর্তী। দুর্গাচরণের সাথে সুখসাগরের জমিদারের বেশ ভালো সম্পর্ক ছিল। ফলে জমিদারের কথায় রঘু ডাকাতকে ধরার একটা মস্ত বড় চাপ ছিল তার মাথার উপর। কিন্তু রঘুর তো পাত্তা নেই, কিছুতেই ধরা যাচ্ছে না তাকে। হঠাৎ একদিন বড়বাবু একটা চিঠি পেলেন। তাতে লেখা, দারোগাবাবু, আপনার সঙ্গে দেখা করতে আসছি, ইতি রঘু ঘোষ। দারোগার তো চক্ষু চড়ক গাছ, রীতিমতো একেবারে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে তাকে। থানার সেপাই বাড়ালেন, আরও আটসাট করে ফেললেন সমস্ত কিছু। এবার যে করেই হোক রঘুকে ধরতে হবে। একদিন এক জেলে তার কাছে এলো 2টো বড় রুই মাছ নিয়ে। জানালে জমিদারবাবু পাঠিয়েছেন তাকে, সেই সাথে একটা চিঠি। চিঠির ভাষ্যে এটাই লেখা ছিল যে, দারোগাবাবু, পৌত্রের অন্নপ্রাশন উপলক্ষে আমার পুষ্করিণীতে মাছ ধরিয়াছিলাম, আপনি আসিতে পারিবেন না জানিয়েছিলেন, তাই 2টি মাছ আপনার জন্য লোক মারফত পাঠালাম। এই লোকটি আমার বিশ্বস্ত প্রজা। দারোগাবাবু তো খুব খুশি। দারোগাবাবু খুশি হয়ে ওই জেলেকে 2 টাকা বকশিশ দিয়ে বিদায় করলেন।
কিছুদিন পর দারোগার কাছে আরও একটা চিঠি এলো। সেই চিঠিতে লেখা আছে, দারোগাবাবু, আপনাকে কথা দিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করে আসব, সেদিন দেখা করে এসেছি। মাছ কেমন খেলেন? সেবক, রঘু ডাকাত। এইভাবেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে আর ভাগ্যের অসীম সহযোগিতায় চলতে থাকে রঘুর ডাকাতি। আগেই বলেছি, রঘু ডাকাতি করত শুধুমাত্র অত্যাচারী মানুষদের ঘরে, আর ঘরের মেয়েদের আর শিশুদের রাখত একেবারে নিরাপদ। ডাকাতি শেষে লুটের মালামাল ভাগ করে দিত অসহায় মানুষদের মাঝে। ফলে অসহায় মানুষের এক তীব্র আবেগও ছিল রঘু ডাকাতের প্রতি। সেই আবেগই ঢাল হয়ে রক্ষা করত রঘু ডাকাতকে। তবে এত সব ভালোর মাঝেও একটা খারাপ ব্যাপার ছিল রঘু ডাকাতের। দেবী কালীর পূজার অংশ হিসাবে তিনি নরবলি দিতেন। কার্তিকের অমাবস্যা তিথিতে পুজো দেওয়ার জন্য রাস্তা দিয়ে যেই যেত তাকেই ধরে নিয়ে এসে বেঁধে রাখা হতো, আর তারপর দেবী কালীর সামনে তাকে বলি দেওয়া হতো। তো একদিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক ভদ্রলোক। তাকে ধরে নিয়ে এসে বলি দেওয়ার উদ্দেশ্যে বেঁধে রাখে রঘু ডাকাতের দল। তাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। তবে বলি দেওয়ার আগে সেই ভদ্রলোক বলেন তার শেষ ইচ্ছে হিসেবে দেবী কালীর সামনে তিনি একটা গান গাইতে চান। রঘু ডাকাত অনুমতি দেন। তখন সেই ভদ্রলোক মা কালীর সামনে গান গান, তিলেক দ্বারা ওরে সমন, বদন ভরে মাকে ডাকি। এই গান শুনে রঘু ডাকাতের দু চোখ দিয়ে অঝরে জলধারা পড়তে থাকে। তিনি বাঁধন খুলে দেন সেই ব্যক্তির এবং জিজ্ঞাসা করেন তার পরিচয়। সেই ভদ্রলোক বলেন, আমার নাম সাধক রামপ্রসাদ। সঙ্গে সঙ্গে রঘু ডাকাত সম্মানের সঙ্গে তাকে ছেড়ে দেন এবং বাড়িতেও পৌঁছে দেন। আর এরপর থেকেই নরবলির প্রথা সম্পূর্ণ বন্ধ করে দেন রঘু ডাকাত। চালু করেন মানুষের বদলে পাঁঠা বলি। বাংলার এই রবিনহুড রঘু ডাকাত কিভাবে মারা গেলেন সেই নিয়ে কিন্তু ইতিহাসে কোথাও কোনো তথ্য নেই। কেউ কেউ মনে করেন যে ভাই বিধু পুলিশের জালে ধরা পড়ার পর ডাকাতি পেশা ছেড়ে দেন রঘু, আর তারপর সাধারণ মানুষ হিসাবেই জীবন অতিবাহিত করেন। আবার কেউ কেউ মনে করেন ঘন জঙ্গলে সাপের কামড়ে মারা যায় রঘু ডাকাত। আবার আরও কেউ মনে করেন যে বার্ধক্যজনিত কারণেই এই পেশা ছেড়ে দিয়ে কালী সাধনায় নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছিলেন এই রঘু ঘোষ। কারণ যাই হোক, বাংলার ইতিহাসে, গল্পে, কাহিনীতে অন্য ধরনের প্রতিবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়ে গেছেন এই রঘু ডাকাত। কেমন লাগলো রঘু ডাকাতকে নিয়ে আজকের পর্ব? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। প্রতি রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।